সুপ্রিয় দর্শক শ্রোতা, দায়ের করা থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হয় একটি ফৌজদারি মামলাকে। এই ধাপগুলো সম্পর্কে অধিকাংশেরই কোনো ধারণা নেই, যার জন্য ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া লোকজন ভুগে থাকেন নানা রকম সংশয়ে। এই সংশয় দূর করার জন্যই আমরা নির্মাণ করেছি একটি ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ নিয়ে এই এপিসোডটি। জানতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় জুড়ে। একটি ফৌজদারি মামলাকে দায়ের থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত 3টি ধাপ অতিক্রম করতে হয়। ধাপ 3টি হল প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ, বিচার পর্ব বা ট্রায়াল স্টেজ এবং বিচার পরবর্তী পর্ব বা পোস্ট ট্রায়াল স্টেজ। প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজে মামলা দায়ের থেকে মামলা বিচারের জন্য প্রস্তুত করার কাজটি করা হয়। আমরা হয়তো অনেকেই জানি যে 2 ফোরামে দায়ের করা যায় একটি ফৌজদারি মামলা। ফোরাম দুটোর একটি হলো থানা, আরেকটি হলো আদালত। থানায় মামলা দায়ের হয় এফআইআর রেকর্ড করার মধ্য দিয়ে, আর এফআইআর রেকর্ড করা হয় অভিযোগ বা এজাহারের উপর ভিত্তি করে। এই প্রকারের মামলাকে বলা হয় জিআর মামলা। আর আদালতে মামলা দায়ের করা হয় অভিযোগ বা কমপ্লেইন্ট পিটিশন দাখিলের মাধ্যমে। এই প্রকারের মামলাকে বলা হয় সিআর মামলা। যাই হোক, থানায় মামলা দায়ের হওয়ার পরপরই শুরু হয়ে যায় ইনভেস্টিগেশন বা তদন্তের আনুষ্ঠানিকতা। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে যদি চার্জশিট দাখিল করেন, তাহলে উক্ত চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট বা আদালত অপরাধ আমলে বা কগনাইজেন্সে নিয়ে থাকেন। আর যদি আদালতে মামলা দায়ের করা হয়, তাহলে আদালত অভিযোগটিকে ইনকোয়ারি করার জন্য পাঠাতে পারেন যে কোনো সংস্থা বা ব্যক্তির নিকট। তারপর ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে কিংবা মামলা দায়েরের সময় ম্যাজিস্ট্রেট বা আদালত সরাসরিও অপরাধটি আমলে নিতে পারেন। অপরাধ আমলে বা কগনাইজেন্সে নেয়ার পরপরই শুরু হয় মামলা বিচারের জন্য প্রস্তুত করার কাজটি। আসামি যদি ইতোমধ্যে গ্রেফতার হয়ে যায় কিংবা আদালতে আত্মসমর্পণ করে, তাহলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে যায়। আর যদি আসামি পলাতক থাকে, তাহলে প্রথমে অ্যারেস্ট ওয়ারেন্ট, তারপর হুলিয়া ও ক্রোকের আদেশ ইস্যু করা হয়। এই হুলিয়া ও ক্রোককে ইংরেজিতে বলা হয় প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, তবে আদালত অঙ্গনে এটি প্রচলিত P&A হিসেবে। এরপরও যদি আসামি আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে বহুল প্রচারিত 2টি বাংলা দৈনিক পত্রিকায় আসামিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি ইস্যু করা হয়। বিজ্ঞপ্তি ইস্যু করার পরও যদি আসামি পলাতক থাকে, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার এর আদেশ দিয়ে মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে ঘোষণা করা হয়। আসামির অনুপস্থিতিতে বিচারকে ইংরেজিতে বলা হয় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আর এভাবেই বিচারের জন্য প্রস্তুত হয়ে যায় মামলাটি। মামলা বিচারের জন্য প্রস্তুত কথাটিকে ইংরেজিতে বলা হয় রেডি ফর ট্রায়াল। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, ম্যাজিস্ট্রেট আদালত কিংবা দায়রা আদালত, যে আদালতে অপরাধটির বিচার হোক না কেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রেই মামলা বিচারের জন্য প্রস্তুত করার কাজটি কিন্তু করে থাকেন ম্যাজিস্ট্রেট আদালত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে একটি ফৌজদারি মামলার 3টি ধাপের প্রথম ধাপ তথা প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় ধাপে, অর্থাৎ বিচার পর্ব বা ট্রায়াল স্টেজে। ফৌজদারি মামলার বিচার পর্ব বা ট্রায়াল স্টেজটি শুরু হয় আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম বা অভিযোগ গঠন করার মধ্য দিয়ে। অভিযোগ গঠনের অর্থ হচ্ছে অভিযোগে যা যা বলা হয়েছে তার ভিত্তিতে কোন আইনের কোন ধারার অপরাধ সংঘটিত হয় তা নির্ণয় করা। এই নির্ণয় করার মধ্য দিয়েই গঠন করা হয় চার্জ বা অভিযোগ। চার্জ বা অভিযোগ গঠন করার পর তা আসামিকে পড়ে শোনানো হয় এবং ব্যাখ্যা করে বোঝানো হয়। এরপর আসামি নিকট জানতে চাওয়া হয় তিনি দোষ স্বীকার করছেন কিনা। সাধারণত এই পর্যায়ে আসামি দোষ স্বীকার করে না, বরং নিজেকে নির্দোষ বলে দাবি করে থাকে। তবে দোষ স্বীকার করলে আসামিকে তখনই দণ্ড দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যেতে পারে একটি ফৌজদারি মামলার বিচার কাজ। যাই হোক, আসামি যদি নিজেকে নির্দোষ বলে দাবি করে, তখন ম্যাজিস্ট্রেট বা আদালত বিচারের জন্য একটি তারিখ ধার্য করেন আর অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষকে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করেন। অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষকে আদালতে প্রসিকিউশন বলেও অভিহিত করা হয়ে থাকে। ফৌজদারি মামলায় অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষে এই প্রসিকিউশনের কাজটি পরিচালনা করে থাকেন
পাবলিক প্রসিকিউটররা। পাবলিক প্রসিকিউটরকে সংক্ষেপে বলা হয় পিপি। পিপির অধীন থাকেন একাধিক অ্যাডিশনাল পিপি এবং অ্যাসিস্ট্যান্ট পিপি। যাই হোক, চার্জ বা অভিযোগ গঠনের পরই শুরু হয় অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন পর্ব। আদালতে অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বলা হয় প্রসিকিউশন উইটনেস, সংক্ষেপে বলা হয় পিডব্লিউ। সাক্ষী উপস্থাপন করা হলে সাক্ষী প্রথমে তার জবানবন্দি প্রদান করে, তারপর আসামি বা তার কর্তৃক নিযুক্ত অ্যাডভোকেট সাক্ষীকে জেরা করে থাকেন। এই জবানবন্দি ও জেরাকে আইনি ভাষায় বলা হয় সাক্ষীর পরীক্ষা বা এক্সামিনেশন অফ উইটনেস। এভাবে একসময় শেষ হয়ে যায় অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন আর সাক্ষী পরীক্ষার গুরুত্বপূর্ণ পর্বটি। এরপর অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষ যে সাক্ষ্য বা প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তার মধ্যে যে যে সাক্ষ্য প্রমাণ আসামির বিরুদ্ধে যায় তার একটা সারমর্ম তৈরি করে আসামিকে পড়ে শোনানো হয়। এই আনুষ্ঠানিকতাকে বলা হয় আসামি পরীক্ষা, ইংরেজিতে বলা হয় এক্সামিনেশন অফ অ্যাকিউজড। এই আসামি পরীক্ষার কাজটি করা হয় ক্রিমিনাল প্রসিডিওর কোড বা ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারার বিধান মোতাবেক। আর এই ধারাটির ইংরেজি নাম ধরেই এই পর্বটিকে বলা হয় 342। যাই হোক, এই 342 সময় অর্থাৎ আসামি পরীক্ষার সময় আসামি যদি পুনরায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন, তখন আসামি নিকট জানতে চাওয়া হয় এই নির্দোষ দাবির সমর্থনে তিনি কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করবেন কিনা এবং কোনো কাগজপত্র বা ডকুমেন্ট দাখিল করবেন কিনা। এই সময়ও আসামি দোষ স্বীকার করে নিতে পারে, আর আসামির দোষ স্বীকার করলে আসামিকে তখনই দণ্ড দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যেতে পারে একটি ফৌজদারি মামলার বিচার কাজ। আর আসামি যদি দোষ স্বীকার না করে সাফাই সাক্ষী পরীক্ষা করবে বলে জানায়, তাহলে সাফাই সাক্ষী পরীক্ষার জন্য একটি তারিখ ধার্য করা হয়। সাফাই সাক্ষী উপস্থাপন করা হলে অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষীর মতোই এই সাক্ষীকেও একইভাবে পরীক্ষা করা হয়। অর্থাৎ প্রথমে সাফাই সাক্ষী তার জবানবন্দি প্রদান করে, তারপর অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষ থেকে তাকে জেরা করা হয়। আদালতে সাফাই সাক্ষীকে বলা হয় ডিফেন্স উইটনেস, সংক্ষেপে বলা হয় ডিডব্লিউ। আসামি সাফাই সাক্ষী উপস্থাপন করলে সাফাই সাক্ষীর পরীক্ষা শেষ হওয়ার পর আর যদি আসামি সাফাই সাক্ষী উপস্থাপন করবে না বলে জানায়, তখন সরাসরি যুক্তিতর্ক বা আর্গুমেন্টের জন্য একটি তারিখ ধার্য করা হয়। যুক্তিতর্ক বা আর্গুমেন্ট শেষ হওয়ার পর ওই দিনই কিংবা পরবর্তী কোনো তারিখে প্রচার করা হয় মামলার রায়। আর এই রায় প্রচারের মধ্য দিয়েই শেষ হয় ফৌজদারি মামলার বিচার পর্ব বা ট্রায়াল স্টেজটি, যে রায়ে আসামিকে যেমন দোষী সাব্যস্ত করা যেতে পারে, তেমনি নির্দোষ সাব্যস্তপূর্বক খালাস প্রদান করা হতে পারে আসামিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবেই শেষ হয়ে যায় একটি ফৌজদারি মামলার দ্বিতীয় ধাপটি। এবার আমরা যাচ্ছি বিচার পরবর্তী ধাপ বা পোস্ট ট্রায়াল স্টেজে। শুরুতেই বলে রাখি, অধিকাংশ মামলায় কিন্তু এই ধাপে যায় না। তবে যদি রায়ে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়, তখন প্রায় প্রতিটি মামলাতেই আসামি পক্ষ তার বিরুদ্ধে দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করে থাকেন। আবার আসামিকে যদি শাস্তি কম দেওয়া হয় কিংবা খালাস প্রদান করা হয়, তখনও অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষ দায়ের করতে পারেন আপিল, যদিও খুব কম ক্ষেত্রেই এটা হয়ে থাকে। যাই হোক, আপিল দায়ের করা হলে আদালত শুনানির জন্য একটি তারিখ ধার্য করেন এবং উক্ত ধার্য তারিখে শুনানির পর ওই দিনই কিংবা পরবর্তী কোনো তারিখে ঘোষণা করেন আপিলের রায়। আপিলের রায়ের বিরুদ্ধে আর দ্বিতীয়বার আপিল চলে না। সেক্ষেত্রে আপিলের রায়ের বিরুদ্ধে দায়রা আদালত কিংবা হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যায়। তবে হাইকোর্ট বিভাগ যদি আপিলে দায়রা আদালতের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন, তখন কেবলমাত্র দ্বিতীয়বার আপিল দায়ের করা যায়, যেটা করতে হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে আপিলের রায়ের বিরুদ্ধে রিভিশন মামলা দায়ের করতে হয়। এই রিভিশন বা আপিলের রায়ের মধ্য দিয়েই শেষ হয় একটি ফৌজদারি মামলার তৃতীয় ধাপ, অর্থাৎ বিচার পরবর্তী পর্ব বা পোস্ট ট্রায়াল স্টেজটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে একটি ফৌজদারি মামলার তিনটি ধাপ তথা প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ, বিচার পর্ব বা ট্রায়াল স্টেজ এবং বিচার পরবর্তী পর্ব বা পোস্ট ট্রায়াল স্টেজ। আর এই তিনটি ধাপের মধ্য দিয়েই সম্পন্ন হয় একটি ফৌজদারি মামলা দায়ের থেকে বিচার পর্যন্ত সম্পূর্ণ যোগ্যটি।
এবার নিশ্চয়ই দর্শক আপনারা কেউ যদি কোনো ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েন তাহলে এই নিয়ে আপনাদের মধ্যে আর কোনো সংশয় সৃষ্টি হবে না। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউবির সঙ্গে। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ। কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, মহামান্য 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 আদালত।